আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদার্থের অবস্থা এবং গঠনের ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো পদার্থ কি? পদার্থ হচ্ছে যার নির্দিষ্ট ভর আছে এবং যে জায়গা দখল করে তাকে পদার্থ বলে। আমরা সবাই জানি পদার্থ তিন রকমের হয়: কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থ আমাদের কি কি? যেমন হচ্ছে লবণ, চিনি, এগুলো হচ্ছে আমাদের কঠিন পদার্থ, যারা আর কি সলিড আকারে থাকে। তরল পদার্থ কি? তরল পদার্থ হচ্ছে আমাদের পানি, তেল ইত্যাদি। আর গ্যাসীয় পদার্থ কি? গ্যাসীয় পদার্থ হচ্ছে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, এইসব গ্যাস হচ্ছে আমাদের কি গ্যাসীয় পদার্থ। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি? যার আকার, আয়তন এবং ভর তিনটাই আছে, তারাই হচ্ছে আমাদের কঠিন পদার্থ। তো কঠিন পদার্থের যে তিনটে জিনিস নেসেসারি বা জরুরি, সেটা হচ্ছে কি আমাদের? ফার্স্ট অফ অল হচ্ছে আকার, দ্বিতীয়ত হচ্ছে আয়তন এবং কি ভর। এই তিনটাই হচ্ছে আমাদের কঠিন পদার্থের মধ্যে থাকবে। তারপরে হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ কি? তরল পদার্থের হচ্ছে শুধুমাত্র ভর থাকে এবং আয়তন থাকে, কিন্তু তরল পদার্থের কোনো আকার থাকে না। তো তরল পদার্থ আকার না থাকায় সে কি হয়? পাত্রের যে আকারটা আছে সে পাত্রের আকারই ধারণ করে। তাহলে আমাদের তরল পদার্থের শুধুমাত্র ভর এবং কি থাকে? আয়তন থাকে। সরি, ভর এবং আয়তন থাকে, এবং সে কি করে? পাত্রের আয়তন দখল করে। এরপরে আমরা দেখবো হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থে শুধুমাত্র ভর থাকে, এর আকারও থাকে না এবং এর আয়তনও থাকে না। তাহলে এর শুধুমাত্র কি থাকে? ভর থাকে। ওকে, আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব কি? কণার গতিতত্ত্ব হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি, এই দুটোর উপরই ভিত্তি করে পদার্থের সরি ওকে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি, এই দুটোর উপর ভিত্তি করে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা করাকে কণার গতিতত্ত্ব বলে। তো আমাদের এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কি? কণা আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কি গতিশক্তি। তো একটা কণার হচ্ছে, একটা পদার্থ তো কণা দিয়ে গঠিত, তাই না? তো কণার মধ্যে কি কি থাকে? আমাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি। আচ্ছা, তো এটার মাধ্যমে হচ্ছে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থকে ব্যাখ্যা করতে পারি। কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের যে কণাগুলো আছে সেগুলো খুবই কাছাকাছি অবস্থান করে। কাছাকাছি অবস্থান করার কারণে কি হয়? এদের আন্তঃকণা আকর্ষণ শক্তিটা অনেক বেশি হয়। আর আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি হলে কি হয়? তুমি যতই হিট দিবা, কণাগুলো হচ্ছে নিজেদের অবস্থায় থেকে ভাইব্রেট করা শুরু করে বা কাঁপাকাঁপি করা শুরু করে, কিন্তু পদার্থগুলো খুব সহজে ডিফর্ম হয় না। তো এটা হচ্ছে আমাদের এই জন্য কঠিন পদার্থ হয়। আর তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো হচ্ছে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কণাগুলো দূরে দূরে অবস্থান করে। তো এদের মধ্যে আন্তঃকণার আকর্ষণ শক্তি কি কঠিন পদার্থের তুলনায় কম, যার কারণে এরা অল্প তাপেই ডিফর্ম হয়ে যায়। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো আরো বেশি দূরত্বে অবস্থান করে এবং এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম, যার কারণে কি হয়? গ্যাসীয় পদার্থগুলো আমরা সহজে দেখতে পারি না, বা এটা আমরা ফিল করতে পারি শুধুমাত্র। ওকে, তারপর আমরা নেক্সট টপিকে গেলাম ব্যাপন। ব্যাপন হচ্ছে কি? কঠিন, তরল অথবা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে এক জায়গা থেকে অন্য জায়গার যে চলন, সেটাকে হচ্ছে ব্যাপন বলে। তো ধরো তুমি এখানে একটা সেন্ট স্প্রে করলা, বুঝতে পারছো? আমাদের বাসায় যে পারফিউম থাকে, তুমি এখানে পারফিউম স্প্রে করলা। পারফিউম স্প্রে করলে কি হবে? এই যে যে কণা, পারফিউমের কণাগুলো, এটা কি পুরো রুমে ছড়ায় যাবে না? এই পারফিউমের কণাগুলো পুরো রুমে ছড়ায় যাবে। তো এখানে কি কণাগুলোকে কোনো আলাদা শক্তি দিয়ে তুমি ছড়াই দিতেছো? না, এখানে কি কণাগুলো স্বতঃস্ফূর্ত ভাবে নিজের থেকেই কি পুরো রুমে ছড়িয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপন। তো আমরা এখন গ্যাসের ব্যাপনের একটা উদাহরণ দেখব। আচ্ছা, ব্যাপনের উদাহরণ দেখার আগে আমরা ব্যাপন হার কি সেটা জেনে নিই। ব্যাপন হার হচ্ছে যে কোন রেটে ব্যাপনটা হচ্ছে বা কতটুকু সময় নিয়ে ব্যাপনটা হচ্ছে। ধরো তুমি একটা সেন্ট স্প্রে করলা, দুইটা সেন্ট স্প্রে করলা, দুইটা ডিফারেন্ট সেন্ট স্প্রে করলা। একটা দেখলা যে স্প্রে করার সাথে সাথেই পুরো রুমে ছড়াই যাচ্ছে। আবার আরেকটা কি দেখলা? যে স্প্রে করার পরে সেটা হচ্ছে কি অনেক দেরিতে ছড়াইতেছে। তো দেখো, এই যে যে আমার যে পদার্থের কণাগুলো একটা দেরিতে ছড়াইতেছে, একটা তাড়াতাড়ি ছড়াইতেছে, এটার কারণ হচ্ছে ব্যাপন হার। বা এইটা ব্যাপন হারের কারণেই এই পার্থক্যটা দেখা যায়। ব্যাপন হার কি? যে একটা গ্যাসের কণা কত তাড়াতাড়ি একটা মানে জায়গার মধ্যে ছড়াইতে পারে।
তো ব্যাপন হারের উদাহরণ আমরা হচ্ছে এই পরীক্ষাটার মাধ্যমে দেখি। তো তুমি ধরো হচ্ছে একটা বিকার নিলা, একটা বিকারে নিলা তুমি HCl, এবং আরেকটা বিকারে তুমি নিলা হচ্ছে NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কি করলা, তুমি দুইটা তুলা ভিজাইলা। তুলা ভিজানোর পরে কি হবে, তুলা ভিজানোর পরে এখানে তুমি একটা কাঁচ নলের দুই পাশে দুইটা তুলা দিয়ে দিলা। তুলা দেওয়ার পরে কি হবে, দেখো এই যে যে তুলাটা আছে এখান থেকে আমাদের কি গ্যাস নিঃসরিত হবে, এই তুলা থেকে আমাদের HCl গ্যাস নিঃসরিত হবে, এবং এই তুলা থেকে আমাদের হচ্ছে অ্যামোনিয়া গ্যাস নিঃসরিত হবে। বুঝতে পারছো? তো এই দুইটা গ্যাস নিঃসরণ হওয়ার পরে কি হবে, এই দুইটা গ্যাসের আমরা বিক্রিয়া দেখে নিব এখন। একটা হচ্ছে কি HCl প্লাস NH4OH, ঠিক আছে? এরা দুইজন বিক্রিয়া করে কি করে, এই দুইটা কিন্তু আমাদের গ্যাস। তো এই দুইটা গ্যাস বিক্রিয়া করে আমাদের কি করে, NH4Cl উৎপন্ন করে বা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা ধোঁয়ার সৃষ্টি করে। এখন আমরা হচ্ছে গ্রাহামের একটা, বিজ্ঞানী গ্রাহাম একটি সূত্র দিয়েছিল ব্যাপন হারের, সেটা হইতেছে আর সমানুপাত, আর ব্যস্তানুপাতিক 1/√m। এখানে আমাদের আরটা হচ্ছে ব্যাপন হার, আর এমটা হচ্ছে আণবিক ভর। তাহলে ভাই দেখো, আণবিক ভরের সাথে আমাদের ব্যাপন হারের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে কি, আণবিক ভর যত বেশি হবে আমার ব্যাপন হার তত কম হবে। এখন আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং NH4OH এই দুইটার ক্ষেত্রে আমরা আণবিক ভর এখন বের করে দেখব। ওকে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত, আগে আমরা সেটা দেখে নিই। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আমার 1 + 35.5। এখানে আমাদের হাইড্রোজেনের ভর 1 আর এর ভর হচ্ছে, ক্লোরিনের ভর হচ্ছে কি 35.5। তো দেখো দুইটা যোগফল হয় হচ্ছে 36.5। আর এইটুকের এখানে হচ্ছে আমরা NH4OH এর আণবিক ভরটা বের করে নিব। NH4OH এর আণবিক ভর কত, নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেনের 4, চারটা হাইড্রোজেন অণু আছে এর জন্য হাইড্রোজেনের 4, অক্সিজেনের 16, আবার এখানে যে অক্সিজেনটা আছে এটা +1। তো আমাদের কত আসে, 16 আর 14 হচ্ছে 30, 30 34 35। ওকে, এইটুকের আসে হচ্ছে 35। দেখো এই NH4OH এর ব্যাপন হার কম এবং HCl এর ব্যাপন হার বেশি। তো এটার ব্যাপন হার কম হওয়ার কারণে কি হবে, আমাদের যে কাঁচ নলটা নেই, আমরা যে কাঁচ নলটা নিছি, কাঁচ নলে একদিক থেকে কি আমাদের HCl যাচ্ছে, আরেক দিক থেকে কি আমাদের NH4OH যাচ্ছে, তাই না? ওকে, তো দেখো যে বেশি ভারী সে কি কম দৌড়াতে পারবে বা সে কম গতিতে আগাইতে পারবে। তো এখানে আমাদের HCl ভারী, তো সে কম গতিতে আগাবে, এবং NH4OH কি বেশি গতিতে আগাবে, কারণ হচ্ছে এর ভর কম। তো এরপরে কি হবে, এরা এই HCl এর কাছাকাছি একটা জায়গায় মিলিত হবে এবং কি সাদা ধোঁয়ার সৃষ্টি করবে। বুঝতে পারছো? অর্থাৎ NH4Cl এর সৃষ্টি করবে। ওকে, তো আমাদের এটার মাধ্যমে আমরা ব্যাপন হারের উদাহরণও দেখে ফেললাম। এরপর আমরা নেক্সট টপিকে যাই। এরপর হচ্ছে নিঃসরণ। নিঃসরণ কি, নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে গ্যাসের কণাগুলো খুব ছোট ছিদ্র দিয়ে একে একে একটি আরেকটির সাথে ধাক্কা না খেয়ে বাইরে বের হয়ে যায়। ওকে, তুমি একটা বেলুন নিলা, বেলুনে তো আমরা যখন একটা সুই দিয়ে ফুটা করি তখন কি হয়, বেলুনটা ঠাস করে সাথে সাথে ফেটে যায়, তাই না? কিন্তু আমরা যদি খুবই সূক্ষ্ম একটা সুই নেই, খুবই চিকন একটা সুই নেই, তখন যখন আমরা বেলুনের মধ্যে ফুটা করব তখন আমরা কি দেখবো, যে বেলুনটা থেকে বাতাস ঠাস করে বের হয়ে যাচ্ছে না বা বিস্ফোরণের মতো বের হয়ে যাচ্ছে না। এটা কি ধীরে ধীরে একটা একটা অণু করে বা আস্তে আস্তে দেখবা যে বাতাসটা বের হয়ে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের নিঃসরণ। নিঃসরণে আমাদের কি কি হয়, এখানে হচ্ছে গ্যাসের কণাগুলো ছোট ছিদ্র দিয়ে, ফার্স্ট অফ অল যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে ছোট ছিদ্র দিয়ে, অর্থাৎ খুবই সূক্ষ্ম একটা ছিদ্র থাকবে, একে একে বের হয়ে যায়, মানে হচ্ছে এটা ধাক্কা না খেয়ে আস্তে আস্তে কণাগুলো বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের নিঃসরণের উদাহরণ, এবং আশা করি আমরা নিঃসরণের বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, নিঃসরণের আরো কিছু উদাহরণ আছে। ধরো গ্যাস লাইনে যখন আমাদের লিকেজ হয় তখন আমাদের কি হয়, যে গ্যাস লাইনের যে পাইপটা আছে, এটা ধরো আমাদের সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের ধরো সিলিন্ডার, ঠিক আছে?
সিলিন্ডারটার পাইপে যখন আমাদের লিক হয় তখন কি গ্যাসের কণাগুলো আস্তে আস্তে বের হয়ে যেতে থাকে না? এটাই কিন্তু আমাদের কি নিঃসরণের উদাহরণ। তো এই যে লিকেজটা, এই লিকেজটা মানে ডিটেক্ট করার জন্য কি করা হয়, আমাদের হচ্ছে সাবান গোলানো পানি এখানে দেওয়া হয়। দেওয়ার কারণে কি হয়, যখন এই বাতাসটা বের হয় তখন হচ্ছে ছোট ছোট বুদবুদ দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের নিঃসরণের একটা পপুলার উদাহরণ, পরীক্ষায় আসলে আশা করি তোমরা লিখতে পারবা। এখন আমরা হচ্ছে গলন এবং স্ফুটনে যাব। আচ্ছা, গলন কি? গলন হচ্ছে কঠিন পদার্থকে তাপ দিয়ে তরল পদার্থে পরিণত করাকে গলন বলে। ধরো একটা কঠিন পদার্থ এখানে আছে, ঠিক আছে? তুমি কি করলা, কঠিন পদার্থে তাপ দিলা, এটা ধরো আমাদের তাপ, ঠিক আছে? তো কঠিন পদার্থে তাপ দিলে কি হবে, তার এই যে যে অনুপরমাণুগুলো আছে পদার্থের ভিতরে, যে অণুগুলা আছে, অণুগুলা কি করবে, নিজেদের জায়গায় ভাইব্রেট করা শুরু করবে, নিজেদের জায়গায় কাঁপা শুরু করবে। কিছুক্ষণ কাঁপার পর কি হবে, তাদের মধ্যে এতটুক এনার্জি সঞ্চয় হয়ে যাবে যে সে এখান থেকে বের হয়ে যেতে পারে। বুঝতে পারছো? তাহলে কি হবে, কঠিন পদার্থের অণুগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। এই দূরে সরে যাওয়ার কারণে কি হবে, সে তরলে পরিণত হবে। তো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে আমাদের গলন বলে। তার গলন থেকে গলনাঙ্ক আসে। গলনাঙ্ক কি, যেই তাপমাত্রায় কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। যেমন ধরো একটা বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে পানিতে পরিণত হয়। তো গলনাঙ্ক কি, যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটাই। ওকে, তারপর হচ্ছে স্ফুটন এবং স্ফুটনাঙ্ক। তো দেখো, গলনে আমাদের কি হচ্ছিল, কঠিন পদার্থ কঠিন পদার্থ কি হচ্ছিল, তরলে পরিণত হচ্ছিল, তাই না? আর স্ফুটনের ক্ষেত্রে কি হয়, স্ফুটনের ক্ষেত্রে হচ্ছে আমাদের তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তো এটা কিভাবে পরিণত হয়, ধরো এখানে হচ্ছে আমাদের তরল পদার্থ কিছু আছে, বুঝতে পারছো? এদের আন্তঃকণা আকর্ষণ বল কম, কঠিন পদার্থের তুলনায় কম, এদের কণাগুলো কঠিন পদার্থের তুলনায় একটু দূরে দূরে অবস্থান করে। তো আমরা যখন এখানে হিট দিব, হিট দেওয়ার পরে কি হবে, এই কণাগুলো অনেক দূরে দূরে সরে যাবে। বুঝতে পারছো? এদের আন্তঃকণা আকর্ষণ বল কমে যাবে এবং কি এরা হচ্ছে অনেক দূরে দূরে অবস্থান করবে। তো দূরে দূরে অবস্থান করার কারণে কি হবে, সে আলটিমেটলি গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাবে, কারণ গ্যাসীয় পদার্থের কণাগুলোই তো দূরে দূরে অবস্থান করে, তাই না? তো তরল পদার্থ গ্যাসীয় হওয়াকে হচ্ছে স্ফুটন বলে। তাহলে স্ফুটনাঙ্ক কি, যেই তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক বলে। তো ধরো তরল পদার্থ আছে আমাদের পানি, বুঝতে পারছো? পানিকে তুমি কি করলা, পানিকে তুমি তাপ দিলা, তাপ দিতে দিতে কি হবে, যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে পানি, তখন সেই পানিটা কি হবে, গ্যাসীয় পদার্থ অর্থাৎ ভেপরে পরিণত হয়ে যাবে না? ভেপরে পরিণত হয়ে যাবে না? তো কি, যে 100 ডিগ্রি সেলসিয়াসে যে আমাদের পানিটা হচ্ছে ভেপরে, মানে লিকুইডটা যে ভেপরে কনভার্ট হইতেছে, এই তাপমাত্রাটাকে কি স্ফুটনাঙ্ক বলে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে ঘনীভবনে যাব। ঘনীভবন জিনিসটা কি, স্ফুটনের উল্টো প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। স্ফুটনে আমাদের কি হয়, তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তাহলে ঘনীভবনে কি হবে, যেহেতু এটা স্ফুটনের উল্টা প্রক্রিয়া, তার মানে কি, গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হবে। ঠিক আছে? তো এরপরের লাইন কি, গ্যাস থেকে তরল হওয়াকে বলে হচ্ছে ঘনীভবন, এটা তো তোমরা বুঝতেই পারছো। এরপরে হচ্ছে ঘনীভবনের সময় তাপ বের করে নিতে হয়। আচ্ছা দেখো, আহ এই ঘনীভবনে আমাদের কি হয়, ধরো এখানে হচ্ছে আমরা হচ্ছে কি, আমরা যখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানির বোতল বাইরে বের করে রাখি, আমরা দেখি যে বোতলের গায়ে আউট অফ নোওয়্যার কিছু পরিমাণ পানির কণা জমে থাকে। এটা কি কারণে হয়, এটা হয় হচ্ছে, দেখো বোতলটা কি ঠান্ডা না, বোতলটা ঠান্ডা। তো বোতলটা ঠান্ডা হয়, কি হয় যে এর আশেপাশে যে বাষ্প আছে, এই বাষ্পগুলোকে কি করে, এ হচ্ছে এই বাষ্পগুলোর থেকে তাপ শোষণ করে নেয়। বুঝতে পারছো? কারণ হচ্ছে ধরো হচ্ছে একটা পদার্থ আছে 100 ডিগ্রি সেলসিয়াসে, আর একটা পদার্থ আছে 70 ডিগ্রি সেলসিয়াসে। তো কি হবে, কিছুক্ষণ যাওয়ার পর কি হবে, এই পদার্থ দুইটা কি তাপের আদান প্রদান করবে। আদান প্রদান করার পরে কি হবে, দুইটাই একই একটা সেম টেম্পারেচারে চলে আসবে। এই দুইটার মাঝামাঝি একটা টেম্পারেচারে, ধরো 85 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। বুঝতে পারছো? ধরো দুইটা পদার্থ আছে, একটা 100 ডিগ্রিতে, একটা 70 ডিগ্রিতে, দুইটা কি হবে, কিছুক্ষণ তাপের আদান প্রদান করার পরে 85 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে। তার মানে কি, ঠান্ডা পদার্থটা অলওয়েজ তাপ শোষণ করতেছে। তো এখানে আমাদের ঠান্ডা কি, ধরো পানির বোতল, ঠিক আছে, এটা ঠান্ডা পদার্থ না, বা এটার তাপমাত্রা অনেক কম না, এ কি করবে, এই যে যে বাষ্প আছে আমাদের বাতাসে, যে বাষ্প আছে, বাষ্প থেকে হচ্ছে এ কি করবে, হিটটা শোষণ করবে। হিটটা শোষণ করার কারণে কি হবে, বাষ্পটা হিটটা ছেড়ে দিয়ে পানিতে পরিণত হবে। তো আশা করি আমরা ঘনীভবন প্রক্রিয়াটা বুঝতে পারছি। তারপরে হচ্ছে বরফে তাপ প্রদানের লেখচিত্র। ওকে, বরফ কি আমাদের অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে কি বরফটা আমার কঠিন কঠিন অবস্থায় থাকে, তাই না?
তো এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর কি নিছি, তাপমাত্রা নিছি, এবং এক্স অক্ষ বরাবর কি নিছি, কতটুক তাপ শোষণ করতেছে। ওকে, তো ধরো একটা বরফ আছে আমাদের, হচ্ছে -40°C। তো আমরা যখন কি করব, এটাকে হচ্ছে তাপ দিব, তারপর কি হবে, যেহেতু আমাদের কি যে পদার্থটা কম্পারেটিভলি ঠান্ডা থাকে সে হচ্ছে তাপ তাপ গ্রহণ করে। তো আমরা কি করব, যখন এটাকে পরিবেশে রেখে দিব বা তাপ দিব এটার মধ্যে, তখন কি করবে, সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, এবং সে হচ্ছে তাপ গ্রহণ করলে কি তার টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে কি হবে, সে যখন 0°C আসবে তখন হচ্ছে সে বরফ থেকে পানিতে পরিণত হবে। তো এই 0°C, 0°C তার হচ্ছে কোনো তাপের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন হয় না, শুধুমাত্র তাপের পরিবর্তন হয়। তো দেখো এখানে এই যে আমরা বরফটাকে কি -40°C তাপ দেওয়া শুরু করছি, বরফটাকে আমরা -40°C আমরা তাপ দেওয়া শুরু করছি। তো কি হয়েছে, তার তাপমাত্রা যত আমরা তাপ দিতেছি তার তাপমাত্রা বাড়তেছে, তাপ শোষণ করতে করতে এক সময় কি হলো, 0°C এসে কি হলো, সে হচ্ছে আর তাপমাত্রা তার বাড়তেছে না, সে এখন লেটেন্ট হিট নিতেছে, অর্থাৎ সুপ্ত তাপ নিতেছে। এই সুপ্ত তাপ নেওয়ার পর কি হইতেছে, বরফটা পানিতে পরিণত হইতেছে, এই যে এ থেকে বি পয়েন্টে। এখানে শুধুমাত্র সে তাপ শোষণ করে, বাট কি তার কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না। দেখো এই যে এখানে 0°C কি গ্রাফটা একেবারে এক্স অক্ষে সমান্তরাল হয়ে গেছে, অর্থাৎ সে এখানে তাপ গ্রহণ করছে ঠিকই, বাট তার কোনো তাপমাত্রা পরিবর্তন হয় নাই। তো এখানে আমার কি 0°C কি হলো, বরফটা পানিতে পরিবর্তিত হলো, তাই না, বরফটা আমাদের পানিতে কনভার্ট হইলো। তো বরফটা পানিতে কনভার্ট হওয়ার পরে কি হবে, সে এই যে পানিটা আছে এখন কি, সে 0°C এর পানি আছে না, এই 0°C এর পানিকে যখন আমরা আরো বেশি তাপ দিতে থাকবো ততই কি তার তাপমাত্রা বাড়তে থাকবে। তো বাড়তে 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 যখন পানির তাপমাত্রা আমাদের 100°C হবে, পানির তাপমাত্রা যখন আমাদের কি হবে 100°C হবে, তখন কি পানিটা তাপমাত্রা বাড়ানো বন্ধ করে দিবে। এই যে দেখো, এই যে এখানে হচ্ছে আমাদের কি পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, এন্ড 100°C এসে কি তার তাপমাত্রা বাড়া বন্ধ হয়ে গেছে। এখানে দেখো গ্রাফটা কি আবার এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে না, এখানে সে আবার সুপ্ত তাপ নিবে, বুঝতে পারছো। তো এখানে সে আবার সুপ্ত তাপ নিয়ে কি হবে, এইখানে হচ্ছে সে পানি থেকে গ্যাসে কনভার্ট হয় বা ভেপরে কনভার্ট হয়, জলীয় বাষ্পতে কনভার্ট হয়। তো এই সি থেকে ডি পয়েন্টে সে হচ্ছে পানি থেকে জলীয় বাষ্পতে কনভার্ট হবে, এবং কি হবে, এরপরে যত আমি তাপমাত্রা বাড়াবো তত কি এই জলীয় বাষ্পের তাপমাত্রা আরো বাড়তে থাকবে আর কি। তো এটাই হচ্ছে আমাদের বরফে তাপ প্রদানের লেখচিত্র। এখান থেকে তোমাদের অনেক সময় সিকিউ এমসিকিউ এগুলো দিয়ে থাকে, তো আশা করি তোমরা এখান থেকে সিকিউ বা এমসিকিউ আসলে পারবা। আমি তোমাদের ভালোর জন্য আবার এটা হচ্ছে রিপিট করি। তো দেখো -40°C বরফটা ছিল, বরফটা যতই তাপ শোষণ করতেছে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর যতই কি আমাদের ভ্যালুগুলো বাড়তেছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও কি ভ্যালুটা বাড়তেছে, তাই না। তো হচ্ছে যতই তাপ শোষণ করতেছে ততই কি বরফের টেম্পারেচার বাড়তেছে, এন্ড 0°C আসার পরে কি করলো, সে তাপমাত্রা মানে তাপ সে শুধুমাত্র তাপ নেওয়া শুরু করলো, বাট তাপমাত্রা বাড়া বন্ধ করে দিল। তো এখানে হচ্ছে যখন একটা পদার্থ এক অবস্থা থেকে আরেক অবস্থাতে যায়, তখন সে শুধুমাত্র তার শুধুমাত্র তাপের পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন হয় না। তো এখান থেকে কি হলো, বি থেকে সিতে কি তার আবার তাপমাত্রা বাড়া শুরু করলো, এন্ড এখানে হচ্ছে বি পয়েন্টে কি সে হচ্ছে পানিতে পরিণত হয়ে গেল। তো সি থেকে ডিতে সে যখন যাবে তখন কি আরো বেশি সে তাপ নিতেছে, তো পানি থেকে সে এখানে জলীয় বাষ্পে কনভার্ট হইলো, জলীয় বাষ্পতে আরো বেশি তাপ দিলে কি শুধুমাত্র জলীয় বাষ্পের টেম্পারেচারটা বাড়বে। ওকে, তারপরে হচ্ছে আমরা জলীয় বাষ্পকে শীতলকরণের লেখচিত্র। দেখো এখন আমরা কি করলাম, যেই জলীয় বাষ্প এতক্ষণ আমরা কি করলাম, একটা বরফকে তাপ দিয়ে জলীয় বাষ্পে কনভার্ট করলাম। এবার আমরা কি করব, সেই জলীয় বাষ্পটা থেকে হিটটা গ্রহণ করে তার তাপমাত্রা কমায় তাকে হচ্ছে আবার কঠিন পদার্থে কনভার্ট করব। তো এখানে কি 140°C ধরো জলীয় বাষ্প আছে আমাদের, ঠিক আছে, এই যে আমাদের 140°C জলীয় বাষ্প আছে। এই 140°C জলীয় বাষ্পকে যত আমি শীতল করতে থাকবো তত কি সে হচ্ছে তার তাপমাত্রা কমতে থাকবে, কমতে কমতে সে যখন 100°C আসবে, 100°C আসার পর কি হবে, সে আর তাপমাত্রা কমানো বন্ধ করে দেবে, সে শুধুমাত্র হিটটা গ্রহণ করবে, হিটটা গ্রহণ সে শুধুমাত্র হিটটা ছাড়বে, সরি সরি হিটে সে এখন পরিবেশে হিটটা ছেড়ে দিবে। তো হিটটা ছেড়ে দেওয়ার কারণে কি হবে, সে আস্তে আস্তে এখানে কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না, সে আস্তে আস্তে কি হবে 100°C গ্যাস থেকে 100°C বরফে কনভার্ট হবে। তো এখানে সরি 100°C গ্যাস থেকে সে 100°C পানিতে কনভার্ট হবে। তো এখানে আমাদের কি হয়, গ্যাস থেকে পানিতে জলীয় বাষ্প থেকে পানিতে কনভার্ট হয় বা তরলে কনভার্ট হয়।
তারপরে কি হবে, এই তরল যখন আবার হিটটা ছাড়া শুরু করবে, অর্থাৎ সে যখন সে তুমি যখন এই তরল থেকে আবার হিটটা এক্সট্রাক্ট করা শুরু করলা, তাহলে কি হবে, সে আস্তে আস্তে 100 ডিগ্রি সেলসিয়াসের পানির থেকে যখন সে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আসবে, তখন সে তাপমাত্রা চেঞ্জ করা বন্ধ করে দিবে। তখন কি তার শুধুমাত্র এই সুপ্ত তাপের পরিবর্তনটা হবে, সে শুধুমাত্র তাপটা ছাড়বে, ছাড়ার পরে কি হবে, সে আবার কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে। এরপরে কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ যদি, এখানে বরফ কি কঠিন পদার্থ, এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ যদি আরো তাপ ছাড়ে, তাহলে কি সে আরো কঠিন পদার্থে পরিণত হবে। এরপরে হচ্ছে পাতন। পাতন কি, কোন তরলকে গরম করে বাষ্পে পরিণত করাকে এবং সেই বাষ্পকে আবার ঠান্ডা করে আবার তরলে পরিণত করার যে প্রক্রিয়া, তাকে হচ্ছে পাতন বলে। আচ্ছা, আমরা কি করলাম, একটা তরল পদার্থকে আমরা গরম করে বাষ্পে পরিণত করলাম। এই যে আমাদের সেটুসে, এই যে হচ্ছে আমাদের তরল পদার্থ, এই তরল পদার্থকে আমরা কি করলাম, এই তরল পদার্থকে আমরা হচ্ছে তাপ দিয়ে বাষ্পে পরিণত করলাম। এই বাষ্পকে আমরা আবার ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে কি করলাম, আবার তরলে পরিণত করলাম। এই যে প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে পাতন। তো পাতন কি, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। দেখো, বাষ্পীভবন কি, তরল থেকে বাষ্প হওয়ার যে প্রক্রিয়া, তাকে বাষ্পীভবন বলে। তো এখানে আমাদের কি হচ্ছে, ফার্স্টে তরল থেকে আমরা বাষ্প করতেছি, তাই না? তো এই এই যে অংশটুক, এখানে আমাদের কি হয়, বাষ্পীভবন হয়। আর এই যে আমার বাষ্প থেকে তরল হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে, এই যে বাষ্প থেকে তরল হচ্ছে, এখানে আবার কি হচ্ছে, আমাদের ঘনীভবন হচ্ছে না? ঘনীভবন কি, তরল থেকে, আমরা সরি বাষ্প থেকে হিটটা এক্সট্রাক্ট করে ওটাকে আবার তরলে পরিণত করাকে হচ্ছে আমাদের আহ, ই বলে, ঘনীভবন বলে। তো এখানে কি আমাদের ঘনীভবন হচ্ছে। তো এই এই পাতন প্রক্রিয়াটা কি, বাষ্পীভবন প্লাস ঘনীভবনের মিক্সচার। তারপরে হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি, দেখো আমরা কি জানি যে একটা পদার্থকে তাপ দিলে সে আগে একটা কঠিন পদার্থকে তাপ দিলে সে আগে তরলে পরিণত হয়, এবং তরলকে তাপ দিলে সে আবার গ্যাসে পরিণত হয়, তাই না? কিন্তু যদি আমাদের জিনিসটা এমন হয় যে আমরা একটা কঠিন পদার্থকে তাপ দিলাম, এই কঠিন পদার্থটা তাপ দেওয়ার সাথে সাথে কি হলো, ডিরেক্টলি গ্যাসে পরিণত হয়ে গেল, একটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে গেল। তাহলে এই যে প্রক্রিয়া, যেখানে কঠিন পদার্থ ডিরেক্টলি গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বপাতন। তো এখানে আমাদের ব্যাখ্যা লেখা আছে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে গরম করলে তা তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তাকে হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন বলে। কঠিন পদার্থ এখানে কি হচ্ছে, তরল না হয় ডিরেক্টলি গ্যাসে পরিণত হচ্ছে। এটার উদাহরণ হচ্ছে ন্যাপথালিন। আমরা যখন বাথরুম বা বাসার কোনো জায়গায় ন্যাপথালিন রাখি, সেটা কিছুদিন কঠিন অবস্থায় থাকে, এবং যত সময় যায় আমরা তত দেখি কি ন্যাপথালিনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে, এবং এটা কি হচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে। তো এখানে আমাদের কি, ন্যাপথালিনটা ডিরেক্টলি কঠিন থেকে তরলে পরিণত না হয়ে ডিরেক্টলি গ্যাসে পরিণত হচ্ছে, যার কারণে কি হচ্ছে, সে হচ্ছে এইভাবে বাতাসে মিশে যাচ্ছে। তারপরে তারপরে হচ্ছে ঊর্ধ্বপাতনের উদাহরণ। ঊর্ধ্বপাতনের একটা উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঊর্ধ্বপাতনের একটা উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ধরো আমরা একটা পাত্র রাখলাম, বুঝতে পারছো, AlCl3। এটাকে হচ্ছে আমরা একটা পাত্রে রাখলাম এবং পাত্রে ঢেকে দিলাম, পাত্রটাকে আমরা ঢেকে দিলাম। তো কি হবে, এখানে যখন আমরা তাপ দিব, তখন এই AlCl3 হচ্ছে একটা কঠিন পদার্থ আকারে থাকে। কিছুদিন পরে কি হবে, যে পাত্রের ভিতরে শুধুমাত্র গ্যাস থাকবে এবং অন্য কিছু থাকবে না। তো আমি কি করব, যখন এই পাত্রটাকে আবার শীতল করব, অর্থাৎ এটা টেম্পারেচার কমায় এটাকে যখন আবার শীতল করব, কিছুদিন পরে দেখবো কি আবার AlCl3 কঠিন পদার্থ আকারে জমা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতনের একটি উদাহরণ। এরপরে হচ্ছে, ওকে, আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আশা করি আমরা সব বেসিক এই ক্লাস থেকে বুঝতে পেরেছি। তোমরাও আমাদের সাথে, আশা করি সামনের যে ক্লাসগুলো সেটা আমরা আরো ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।